অনেকে বলেন জুলাই কি পরাজিত হয়েছে? কোনো লড়াই পরাজিত হয় না। বাংলাদেশে আর একটা লড়াই আসছে, কিভাবে আসবে জানি না, কবে আসবে জানি না, কিন্তু আসবে এবং সেইটা আগের চেয়ে বেশি ভায়োলেন্ট হবে, সহিংস হবে। কেন কইতেছি কারণ ব্যাখ্যা করি। অনেকে কয় আমি নাকি বাংলাদেশটারে অশান্ত করে রাখিছি, এটা শুনে হাসুম না কান্দুম বুঝবার পারি না। এই মালগুলার ভাব এমন, আমি চুপ করে থাকলে, ফেসবুকে না লিখলে বাংলাদেশ শান্তিতে থাকলে হয়নি। আমার যদি এত হ্যাডম থাকে, ক্ষমতা থাকে, তাহলে তো পুরা বাংলাদেশের মন্ত্রিসভার আমার বাড়ির সামনে এসে আমার পাও ধরে বসে থাকা উচিত। আমি চুপ থাকলে যদি বাংলাদেশ শান্ত থাকে তাহলে তাই করা উচিত, তাই না? যেন আমি চুপ করে থাকি, আমার পাও ধরে বসে থাকা উচিত। দাদা আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন। ক্যাঙ্কা ফ্যাসিস্ট দেখেছেন, ভিন্ন মতকে চুপ করায় দেওয়াটাই তাদের লক্ষ্য। শান্তি মতো মনে হয় চান্দাবাজি আর ধান্দাবাজি করবে পারতেছে না আমার জন্য, তাই এত রাগ এগুলার। বাংলার লুথার কিংও দেশে এসে কইছিল শান্তি আর স্থিতিশীলতার কথা, পারছে শান্তি আর স্থিতিশীলতা আনতে পারে নাই। আমি একটা নিউজ দেখাই আপনাদেরকে, কয়েকদিন আগের নিউজ। দেশের বিভিন্ন নদ নদী থেকে 7 দিনে 17 জনের মরদেহ উদ্ধার হয়েছে, প্রত্যেকটাই হত্যাকাণ্ড। হাসিনার আমলেও তো এই অরাজকতা ছিল না। দেশে শান্তি স্থিতিশীলতা আসুক, এটা তো সবাই চাইবে। দুনিয়াতে শান্তি স্থিতিশীলতা আসুক, এটা সবাই চাইবে, কোনো সুস্থ মানুষ চাইবে। কিন্তু এই শান্তি আসাটা কি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে? সেটা তো করে না। দেশে যে সহসাই শান্তি স্থিতিশীলতা আসবে না, এটা তো আমি অনেক আগে থেকে বলে আসতেছি। এই বিষয়টা বুঝলো না ছাত্ররা, বুঝলো না প্রফেসর ইউনূস, বুঝলো না বিএনপি, বুঝলো না বাঙ্গু সুশীলেরা আর কিছু জাউরারা। বাংলাদেশে আসলে আসল দ্বন্দ্বটা কি, এটা না বুঝলে আপনি বুঝবেন না বাংলাদেশ কেন শান্ত হবে। বাংলাদেশের রাজনীতিতে আসল দ্বন্দ্ব বা ঝগড়াটা কিন্তু আওয়ামী লীগ বনাম বিএনপি না, জামাত বনাম বিএনপি না, আওয়ামী লীগ বনাম এনসিপি না, ধর্ম বনাম সেকুলারিজম না, কোনোটাই না। আসল ঝগড়াটা হইতেছে একদিকে বাংলাদেশের 800 বছরের মুসলমানদের নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা প্যাকেজ, যেটার পিছনে আছে আসলে ভারতীয় আধিপত্যবাদের প্রজেক্ট, যার লক্ষ্যই হইতেছে এই ভূখণ্ডের মানুষকে পরাধীন, শক্তিহীন করে রাখা। তারা বাংলাদেশকে কাঁটাতারে ঘিরে রাখবে, পানি আটকাই দিবে নদীর, সীমান্তে মানুষ মারবে পাখির মতো, সীমান্তের নদীতে কুমির আর সাপ ছাড়বে যেন বাংলাদেশে মানুষ পার হইতে না পারে। কি ভয়ানক কথা! দুনিয়াতে কোথাও এটা নাই, এরা এতে করবে। ইন্ডিয়ান বর্ডারে বাংলাদেশের মানুষকে উই পোকা বলবে, কিন্তু বাংলাদেশে বাজার ছাইয়া ফেলবে তার পণ্যে। তার বাংলাদেশে বন্দর লাগবে, ট্রানজিট লাগবে। তুমি যারা পছন্দ করো না, নিরন্তর অপমান করো, মর্যাদা দাও না, তার ভূখণ্ড তোমার লাগবে। তো তোমার তো একটাই রাস্তা আছে, যে এটা অনুগত জনসমর্থনহীন সরকার রাখা। এটাই হাসিনা। সেই জন্যই ভারতীয় আধিপত্যবাদের সাথে দ্বন্দ্বটা হাসিনা আমলেই চূড়ান্ত রূপ নিল। জার্মান আইন তত্ত্ববিদ কার্ল স্মিথ উনি বলছিলেন, রাজনীতির আসল প্রশ্ন একটা, বন্ধুকে আর শত্রুকে। যেই দিন একটা সমাজ এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারে, সেই দিন সে রাজনৈতিকভাবে জন্ম নেয়। বাংলাদেশের এই প্রশ্নের উত্তর 15 বছর ধরে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগ ছিল এই প্রজেক্টের পলিটিক্যাল ভেহিকল, ভারতের পলিটিক্যাল এজেন্ট। 2024-এর জুলাই আগস্টে দ্বন্দ্ব নিয়ে লড়াই হইল। হাসিনা পলাইলো ঠিকই, কিন্তু দ্বন্দ্ব মিটে নাই, কারণ ছাতাটা তো সরে নাই। বিএনপি এসে সেই একই ছাতা মাথায় ধরিছে, মানে যেই কারণে 1400 মানুষ জীবন দিছে, সেটার মীমাংসা এখনো বাকি। এই দ্বন্দ্ব মিটতে হবে, মিটবেও, কিন্তু কিভাবে? আলাপে ঢুকতে হইলে আগে একটা অন্য জিনিস বুঝতে হবে। বাংলাদেশের তরুণদের একটা বিশেষ ক্ষমতা আছে। ক্ষমতা আছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রজন্ম রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর ট্রেনিং পেয়েছে। সে রাষ্ট্রকে, তার কোয়ার্সিভ মেশিনারিকে, তার দমন পীড়নের যন্ত্রকে, এটাকে কনফ্রন্ট করছে, মোকাবেলা করছে। প্রত্যেকবার আগের চাইতে বেশি ভায়োলেন্ট হয়েছে, সেটা সব জেনারেশন করছে। সিকোয়েন্সটা দেখেন। প্রথম ট্রেনিং 1972 ভাষা আন্দোলন, 144 যারা ব্যাঙ্গে রাষ্ট্রের গুলির সামনে দাঁড়াইলো ছাত্ররা, সালাম, রফিক, জব্বার, বরকত গুলি খাইলো, কিন্তু পিছায় নাই। এই অভিজ্ঞতা গেছে পরের প্রজন্মে। এই মেমোরি কোনো বই থেকে ট্রান্সমিট করে নাই, শরীর দেওয়া হয়। লড়াই করা মানুষটা পরের জনকে দেখায় কিভাবে লড়তে হবে। ফরাসি আলজেরিয়ান চিন্তাবিদ ফানো নাম আসল উচ্চারণটা, উনি বলছিলেন পরাধীন জাতিগোষ্ঠী লড়াইয়ের ভিতর দিয়ে নিজেকে চিনতে শেখে। প্রত্যেকটা মৃত্যু পরের প্রজন্মের পাঠ্য বই হয়ে ওঠে। আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস টিলি উনি বলছিলেন একটু অন্যভাবে একই কথা। উনি বলছিলেন যে আন্দোলনের একটা রেপার্তোয়া থাকে, রেপার্তোয়া তৈরি হয়। রেপার্তোয়া কি মানে? লড়াইয়ের কৌশলগুলা এক শরীর থেকে আর এক শরীরে বয়া যায়, ট্রান্সমিট হয় প্রজন্ম থেকে প্রজন্মে। এরপরে আসলো 1969, যাদের বাবা চাচা 52 সেই ছেলেগুলোকে দেখছে, তারা দেখছে কিভাবে গুলির সামনে দাঁড়াইতে হয়, কিভাবে লাশ নিয়ে মিছিল করতে হয়, কিভাবে না পিছাইতে হয়। সেই বাবা চাচাদের ছেলেরা এবার রাস্তায়। আসাদ, মতিউর, 52 ট্রেনিং 69-এ অ্যাক্টিভেটেড হইল। এইবার শুধু পুলিশ না,
আজ তো আর্মি নামছে, প্যারামিলিটারি নামছে, আগের চাইতে ভায়োলেন্ট। উড়াই দিল তারা আইয়ুব খানকে। এরপরে ৭১, ৬৯-এর ট্রেন্ড তরুণেরা এইবার অস্ত্র হাতে। যারা ৬৯-এ পুলিশকে কনফ্রন্ট করছে, প্যারামিলিটারিকে কনফ্রন্ট করছে, তারাই ৭১-এ পাকিস্তানি আর্মিকে কনফ্রন্ট করতেছে। ৯ মাসের ফুল স্কেল যুদ্ধ, আগের চাইতে অনেক বেশি ভায়োলেন্ট। প্যাটার্নটা দেখেন, প্রত্যেকটা প্রজন্ম আগের ট্রেনিং রিসিভ করছে, প্রত্যেকবার এসকেলেট করতেছে কনফ্রন্টেশন। ৭১-এ রণাঙ্গনে সক্রিয়ভাবে লড়ছে প্রায় ১,০৫০। অনেকে বলে ৩০,০০০। যাই হোক, এই সংখ্যক তরুণ, তাদের আকাঙ্ক্ষা কি ছিল? একটা নতুন সমাজ, মুক্ত সমাজ। কি পাইল? বাকশাল। জার্মান চিন্তাবিদ হ্যানা আরেন্ট উনি বলছিলেন যে প্রত্যেকটা বিপ্লবে একটা মুহূর্ত থাকে যখন মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়, কিন্তু সেই স্বাদটা প্রায় হারায় যায়, আর সেই হারানো জিনিসটা পরের প্রজন্ম খুঁজতে থাকে। আরেন্ট এই হারানো জিনিসটাকে বলতেছিলেন বিপ্লবের লস্ট ট্রেজার, মানে হারানো ধন। ৭১ সেই প্রজন্মের তরুণের কাছে সেরকম একটা হারানো ধন। সে যখনই আইডেন্টিফাই করছে যে কে তার হারানো ধন কাইরে নিছে, তারাই খাইয়া দিছে সেই তরুণ। ওদের আকাঙ্ক্ষা মেটে নাই, কিন্তু তাদের হাতে তো ট্রেনিংটা ছিল, তারা চুপ থাকে নাই। জাসদ কেন হইল? ১৫ই আগস্ট ৭৫ কেন হইল? ৭ই নভেম্বর কেন হইল? জেল হত্যা, জিয়া হত্যা, প্রত্যেকটা ঘটনায় কারা ছিল? রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যাদের লড়াইয়ের ট্রেনিং সবচেয়ে সাত। তারাই আবার লড়াই শুরু করছে একজনে আরেকজনের বিরুদ্ধে, কারণ তাদের আকাঙ্ক্ষা মেটে নাই। জার্মান চিন্তাবিদ ভাল্টার বেনিয়ামিন উনি বলছিলেন প্রত্যেকটা প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মের অসমাপ্ত দাবি বহন করে। সেই দাবি যতদিন না মটে ততদিন সে বারবার ফিরে ফিরে আসে। এটা মনে রেখেন, আমরা পরে আবার এখানে আসবো। এরপরে আসলো ৯০, আমাদের জেনারেশন রাজপথে লড়াই করলো, সে হিরোইক লড়াই। ২৪-এর মতো না, কিন্তু একটা হিরোইক লড়াই করছে আমাদের জেনারেশন। নূর হোসেনের জীবন দেওয়া, কি কাব্যিক জীবন দেওয়া। বুকে পিঠে লিখলো গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এরপরে আমাদের ট্রেনিং হলো ২০১৩-তে। ২৮শে ফেব্রুয়ারি ২০১৩ মৌলানা সাইদির ফাঁসির রায়ের পরে সারা দেশ রাস্তায় নামলো, সারা দুনিয়াতে নামছিল। শুধু ইসলামপন্থী তরুণেরা না, সারা দেশের সমস্ত মানুষ নামছিল। বাঁশখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, লক্ষ্মীপুর, তারপর ৫ই মে শাপলা চত্বর, হেফাজত। একটা নতুন প্রজন্মের প্রথম বড় ট্রেনিং। সংগঠিত ইসলামিক যুবশক্তি প্রথমবার রাষ্ট্রীয় ভায়োলেন্স ফেস করলো। ২০১৮ সালে নিরাপদ সড়কের আন্দোলন, স্কুল কলেজের কিশোরেরা রাস্তায়, ছাত্রলীগের হেলমেট বাহিনী, এই বাচ্চারা শিখলো একটা নতুন জিনিস, সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয়। তারা শিখলো ছাত্রলীগ কিরকম জাউরা হইতে পারে, কেমন বর্বর হইতে পারে। এই ২০১৮ স্কুলের ছাত্ররাই ২০২৪-এ এসে ইউনিভার্সিটির ছাত্র। চূড়ান্ত ক্লাস পাইল তারা। ওই ট্রেনিং থেকে ফিরে আসা ছাত্ররাই চূড়ান্ত ট্রেনিং পেল ২০২৪-এ। আর্মি, পুলিশ, র্যাব, বিজেপি সব একসাথে নামছে। হেলিকপ্টার থেকে গুলি, ১৪০০ লাশ তবু পিছায় নাই। এই ২০২৪ পৃথিবীতে অনন্য। কেন? দুনিয়ার আর কোথাও বাংলাদেশের ২৪-এর মতো ঘটনা ঘটে নাই। তিউনিসিয়ায় ২০১১-তে কি হয়েছিল? আর্মি প্রেসিডেন্টের গুলি চালানোর হুকুম মানে নাই, উপরের লেভেলে। মিশরে আর্মি কাউন্সিল বসে সিদ্ধান্ত নিল মোবারক যাবে, উপর থেকে। ইন্দোনেশিয়ায় আর্মি চিফ সুহার্তোকে যায় বললো যে চলে যান, উপর থেকে আসলো। ফিলিপিন্সে ৮৬-তে, সার্বিয়াতে ২০০০, শ্রীলঙ্কা ২০২২, সব জায়গায় একই গল্প। মিলিটারির উপর লেভেল ক্যালকুলেশন করছে, অঙ্ক করছে, তারপরে বলছে চলে যান। বাংলাদেশে কি হয়েছে? উল্টা। জেনারেলরা ছিল হাসিনার অনুগত, গুলি চালাইতে চাইছিল। ওয়াকার তো হাসিনার আত্মীয়, কিন্তু সৈনিকেরা, জুনিয়র অফিসাররা যারা ফিল্ডে ছিল, তারা গুলি চালাইতে রাজি না। কেন? কারণ ওই রাস্তায় তাদের ভাই, তাদের কাজিন, তাদের প্রতিবেশীর ছেলে। সৈনিকের মা ফোন দিছে, বলছে বাবা গুলি করিস না। রুশ বিপ্লবী ট্রটস্কি ১৯১৭ সালে ফেব্রুয়ারি বিপ্লব নিয়ে লিখছিলেন, সৈনিক হঠাৎ করে সৈনিক হওয়া বন্ধ করে দিল। মানে ইউনিফর্ম পরা মানুষটার পেছনের সিভিল মানুষটা ইউনিফর্মকে ছাড়াই গেল। বাংলাদেশে ২০২৪-এর জুলাই আগস্টে এটাই হয়েছিল। ইউনিফর্ম ফুইরা আসল বাংলার পলিমাটির সন্তান বাইরে হয়ে আসলো। পুলিশ শেষ পর্যন্ত হাসিনার অনুগত, ইন্টেলিজেন্স অনুগত, কিন্তু আর্মির জুনিয়র অফিসার, ফিল্ডের সৈনিক, এরা না। শেষ দিনে আর্মির সৈনিকেরা তো পুলিশের বিরুদ্ধেও দাঁড়াইছে, গুলি করছে পুলিশের বিরুদ্ধে। জেনারেলরা যখন বুঝলো সৈনিকেরা আর গুলি চালাবে না, জেনারেলরা বাধ্য হইলো, হাসিনাকে যে বললো আপাত পালান, হেলিকপ্টার রেডি। আর একটা প্রমাণ দেখায়, এই বিষয়টা আমি জানি জন্য বলতেছি, যে ফোনদের আলো দিল্লি স্টার, ইন্ডিয়ার ২ ফ্ল্যাগশিপ পত্রিকার অফিস আক্রান্ত হইল না, ওখানে আর্মি ছিল, আর্মি ডিফেন্ড করলো না কেন? কারণ সৈনিকেরা ওই পত্রিকা বাঁচাইতে, রক্ত দিতে রাজি না। তারা নিজেরাই আর সেই বয়ান বিশ্বাস করে না। এটা ইতিহাসে বিরল, প্রায় অনন্য। খালি হাত লক্ষ লক্ষ তরুণ হেলিকপ্টারের গুলির নিচে দাঁড়াইছে, পিছায় নাই, জিতছে। একটারে মারি, একটাই যায়, অন্যগুলা যায় না। শুনিছেন না? শুনেন আবার। একটা আহত হয়, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এই স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার। দুনিয়ার কোথাও এটা ঘটে নাই। এই লড়াইয়ের আর একটা অনন্য বিষয় ছিল যে এই লড়াইয়ে কোনো নেতা ছিল না।
কোনো নেতা ছিল না এই লড়াইয়ে, কোনো পার্টি ছিল না, কোনো কমান্ড ছিল না, ছাত্ররা সমন্বয়ক বানাইছিল ঠিক, কিন্তু তারা লড়াই ডিরেক্ট করে নাই, তারা লড়াইয়ের প্রতীক হয়েছিল। লেনিন বলছিল বিপ্লবের জন্য ভ্যানগার্ড পার্টি লাগে। 2024 লেনিনকে ভুল প্রমাণ করছে। তারি স্কোয়ারে মিশরে হয়েছিল লিডারলেস বিপ্লব, ফেল করছে। অকুপাই ওয়াল স্ট্রিট লিডারশিপ ফাঁপা হয়ে গেছে। হংকং 2019 এই আন্দোলন ছিল লিডারলেস, হারছে। বাংলাদেশ 2024 দুনিয়ার একমাত্র লিডারলেস বিপ্লব যেটা একটা ফাংশনাল ফ্যাসিস্ট সরকারকে ফেলতে পারছে। কিভাবে সম্ভব হইল? কারণ লড়াইয়ের ট্রেনিংটা কোনো অফিসে স্টোর করা ছিল না, কোনো নেতার মাথায় স্টোর করা ছিল না, কোনো প্রফেসর ইউনূসের মাস্টার মাইন্ড ছিল না, কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না। এটা ছিল 1.5-2 কোটি তরুণের শরীরে গাথা। ফরাসি দার্শনিক পিয়ের বোর্ডিও একটা কথা বলছিলেন, হ্যাবিটাস মানে শরীরে গাথা অভ্যাস। বাংলাদেশের তরুণদের শরীরে গত 75 বছর ধরে এটা গাথা, প্রজন্মের পর প্রজন্ম ধরে কিভাবে রাষ্ট্রের সামনে দাঁড়াইতে হয়, কিভাবে ছোট থেকে বড় রাষ্ট্রের দমন পীড়নের অ্যাপারেটাস, যেটাকে বলা হয় কোহেসিভ অ্যাপারেটাস, তারে পরাজিত করতে হয়। এটা ক্লাসরুমের জ্ঞান না, এটা শরীরী জ্ঞান, বইয়ে লেখা না, রক্তে লেখা। কোনো নেতাকে অ্যারেস্ট করে এই জ্ঞান মোছা যাবে না, কোনো সংগঠন নিষিদ্ধ করে বন্ধ করা যাবে না, কারণ এইটা 1.5 কোটি শরীরের মধ্যে আছে। 2024 ঘটছিল কি কারণে? ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ছাতা, সেটা সরানোর জন্য বিএনপি ক্ষমতায় আসার পর কি করতেছে? সেই ছাতাটাই আবার মাথায় ধরতেছে, সেই আওয়ামী বয়ান আবার তারা আনতেছে। ভারতের সাথে যে অসম চুক্তি, সেগুলো নিয়ে কথা নাই। আদানি নিয়ে চুপ, ক্যাপাসিটি চার্জ নিয়ে চুপ, সীমান্তে হত্যা নিয়ে চুপ, ট্রানজিট নিয়ে চুপ। ইতালির চিন্তাবিদ গ্রামসি একটা কথা বলছিলেন, প্যাসিভ রেভলিউশন মানে বিপ্লবের এনার্জিটা শোষণ করে নাও, কিন্তু আসল পরিবর্তনটা হইতে দিও না। সিস্টেম যেভাবে চলতেছিল সেভাবেই চালাও। লোকজনকে বলো তোমার বিপ্লব সফল হয়েছে। বিএনপি এখন এই কাজটাই করতেছে। আগের পুরনো বন্দোবস্ত, পুরনো ব্যবস্থা, পুরনো সিস্টেম সব নিয়ে আসছে। এটাই প্যাসিভ রেভলিউশন মানে যেই দ্বন্দ্বটা মেটানোর জন্য 1400 মানুষ জীবন দিছে, সেটা আবার চাপা পড়ছে। এটা বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন, এরপরে কি হবে? একটা লড়াই আসবে অবধারিত। কেন বলতেছি অবধারিত? দেখেন, 4টা জিনিস একসাথে আছে। এক, দ্বন্দ্বটা মেটে নাই। যে দ্বন্দ্বটা নিয়ে লড়াইটা শুরু হয়েছিল সেটা তো মেটে নাই। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশের মুসলিম জনগণের আকাঙ্ক্ষার ঝগড়া, দ্বন্দ্ব, সেটা যেখানে ছিল সেখানেই আছে। মাঝখানে 1400 লাশ পড়ছে, এছাড়া আর কিছু বদলায় নাই। 2, রাষ্ট্রের ভয় শেষ। আগে মানুষ ভাবতো পুলিশ আসবে, ডিবি আসবে, ডিজিএফআই আসবে, সামনে দাঁড়াইলে মরবো। এখন 1.5-2 কোটি তরুণ জানে দাঁড়াইলে মরতে পারি, কিন্তু জিততেও পারি, এবং জিতছেও তারা। 3 নাম্বার, কোনো প্রতিষ্ঠান নাই যেটা আকাঙ্ক্ষাকে শান্তিপূর্ণভাবে পূরণ করতে পারে। বিএনপি পারবে না, স্ট্রাকচারালি পারবে না। 4 নাম্বার, ট্রেনিং জনগণের ভেতরে গাথা আছে, এটা মোছা যায়নি। টার্কিশ আমেরিকান অর্থনীতিবিদ তিমুর কুরান একটা মডেল দিচ্ছেন। উনি বলেন, যখন মানুষ পাবলিকলি এক কথা বলে কিন্তু মনে মনে অন্য কথা ভাবে, বিএনপির মতো আর কি, তখন একটা সিস্টেম দেখতে খুব শক্ত মনে হয়, কিন্তু আসলে ভেতরে ফাঁপা। বিএনপি ফাঁপা হয়ে গেছে ভেতরে, দেখেন না, কিছুই করতে পারতেছে না। সে ওই ধর্ষিতা শিশুর বাসায় গেছিল, রামিসা বাসায় গেছিল, যে ভুয়া ভুয়া শুনছে, দেখেন। এতগুলো মন্ত্রী, এতগুলো জাদ্রেল মন্ত্রী, আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ভুয়া শুনতেছে। তারপরে দেখেন জঙ্গল সলিমপুরে আক্রমণ করছে সন্ত্রাসীরা, র্যাবের ক্যাম্পে বুলডোজার নিয়ে গেছে, দেওয়াল ভেঙে দিছে, মাটি কেটে ফেলছে, রাস্তা কেটে ফেলছে 3 জায়গায়। চিন্তা করেন, মানুষ মানতেছে না, কারণ ভেতরে ভেতরে ফাঁপা। কোনো ছোট ঘটনা ট্রিগার করলে পুরা সিস্টেম তাসের ঘরের মতো পইরা যায়। 1989-এ পূর্ব ইউরোপে এটা ঘটছিল, 2024-এ বাংলাদেশে এটাই ঘটছে। বিএনপি রেজিমেও একই জিনিস ঘটবে। আমেরিকান সমাজবিজ্ঞানী মার্ক গ্র্যানোভেটার আর একটা কথা বলছিলেন, প্রত্যেকটা মানুষের একটা থ্রেশহোল্ড আছে, মানে কতজন আগে নামলে সে নামবে। আগে বাংলাদেশের তরুণদের থ্রেশহোল্ড ছিল অনেক উঁচু, অনেক ভয়, অনেক শঙ্কা, অনেক বিপদ। এখন অনেক কম, কারণ তারা একবার নামছে এবং জিতছে। মানে আগে রাস্তায় নামার জন্য যে বিশাল ট্রিগার লাগতো, এখন ছোট ট্রিগারই যথেষ্ট। 2024 কিভাবে শুরু হয়েছিল? চাকরির কোটা, ছোট ইস্যু। হাসিনার একটা বাক্য, রাজাকার, রাজাকারের পোলাপান, পুরা দেশ জ্বলে উঠলো, ছোট ট্রিগার। পরের ট্রিগারটা কি হবে জানি না, কিন্তু এর চেয়ে ছোট হবে। হইতে পারে একজন তরুণের পুলিশের হাতে মৃত্যু,
হইতে পারে একটা ভাইরাল ভিডিও, হইতে পারে ভারতের সাথে নতুন চুক্তি, হইতে পারে কোনো মন্ত্রীর একটা বেফাস মন্তব্য। বাংলাদেশ এখন প্রত্যেক দিন 100টা সম্ভাব্য ট্রিগারের মধ্যে দিয়ে হাঁটতেছে। কোনো একটা ক্লিক করবেই, আপনি লিখে রাখতে পারেন। বাংলাদেশের তরুণদের শরীরে এখন 3টা জিনিস একসাথে আছে। প্রথম জিনিস, 75 বছরের ট্রেনিং আছে, 52 থেকে 2024 শরীর থেকে শরীরে যেটা ট্রান্সমিটেড হয়েছে, এই কোড মোছা যাবে না। দ্বিতীয় জিনিস, জয়ের স্মৃতি। তারা জানে ফ্যাসিস্টকে নামানো যায়, তারা জানে বর্বর শাসককে নামানো যায়, এ কারণে একবার নামাইছে খালি হাতে। তৃতীয় জিনিস, অসমাপ্ত একটা দাবি, 1400 শহীদের দাবি, যেই দাবিটা বিএনপি চাপা দিতে চাইতেছে। নতুন সংবিধানের দাবি, জুলাই সনদের দাবি, যেটা বিএনপি চাপা দিতে চাইতেছে, প্রতারণা করতেছে। এই তিনটা একসাথে থাকলে সেই সমাজে শান্তি থাকে না। বেনিয়ামিন বলছিলেন, অসমাপ্ত প্রত্যেকটা প্রজন্মের দাবি পরের প্রজন্মের ঘাড়ে চাপে, ঘাড় ফাঁকা হয় না। যতদিন না দাবিটা মেটে, বিএনপি যে ছাতাটা ধরছে সেইটা আজকে ধরতে পারতেছে, কাল পারবে না, পরশু পারবে না, কারণ ছাতার নিচের মাটি বদলাই গেছে, মানুষ বদলাই গেছে, ভয় বদলাই গেছে, মানুষের বিপদের ধারণা বদলাই গেছে। 2024-এর পরে বাংলাদেশ যে বদলাই গেছে, এটা কোনো একক মানুষের পক্ষে, কোনো একক দলের পক্ষে, এমনকি সব রাজনৈতিক দল এক হইলেও বাংলাদেশকে সামাল দেওয়া যাবে না। সেজন্য জাতীয় সরকার চাইছিলাম আমরা, সব রাজনৈতিক দল শুধু না, সিভিল সোসাইটি থেকে প্রফেসর ইউনূসের মতো লোক নিয়ে একটা ব্যাপক ঐক্য করে ভেরি পপুলার সরকার হইলে সামাল দিতে পারতো। তাদের কাজ হবে 5টা জিনিস ডেলিভার করা: নতুন সংবিধান, ভারতের আধিপত্যের অবসান, ইতিহাসের লিগেসি ঠিক করা, লুটপাট আর দুর্নীতির বিচার, হাসিনার বিচার, অর্থনীতির পুনর্গঠন। বিএনপি ফেল করবে আর পরে ট্রিগারের অপেক্ষা করবে। সেই ট্রিগার আসবে, ছোট হবে, যেমন ছোট ছিল কোটা সংস্কার আন্দোলনের ট্রিগার। আজকালকার তরুণেরা কাউরে মানে না, শুধু নিজেকে মানে। সেই জন্যই এইটা বড় বিপদ। এবং সেই দিন যেদিন এই সংঘাত আবার শুরু হবে, আবার বিস্ফোরণ হবে, আবার বারুদ জ্বলা উঠবে, সেদিন বিএনপি যে অবস্থায় থাকবে, হাসিনা 5ই আগস্ট সে অবস্থায় ছিল। পার্থক্য একটাই, হাসিনা পলাইতে পারছিল কারণ আর্মি দ্বারা বের হইতে দিছিল। পরের বার যিনি থাকবেন তার জন্য সেই দরজা বন্ধ থাকতে পারে। দ্বন্দ্বটা মিটবে হয় ভেতর থেকে শান্তিতে, নয় বাইরে থেকে আর একটা রক্তাক্ত সংঘাতের মধ্যে দিয়া। আমার মনে হয় না বাংলাদেশের তরুণরা বেশি দিন অপেক্ষা করবে। তাই আমরা একটা আখেরি লড়াইয়ের দিকে যাইতেছি। সেই লড়াই সম্ভবত খুব দূরে না, খুব কাছে, এবং জনতা প্রস্তুতি নিতেছে। তার বিভিন্ন চিহ্ন চারিদিকে প্রকাশিত হইতেছে। খেয়াল রাখেন, সামনে দিন আসবে, শেষ লড়াইয়ের দিন, আখেরি লড়াইয়ের দিন। সেই লড়াইয়ে জিততে হবে, অসমাপ্ত কাজ সমাপ্ত। আসসালামু আলাইকুম। শুরুতেই বাংলাদেশের বিএনপি, জামাত, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগও সবার কাছে মাপ চাই যে এই ইউনূস যখন তার ক্ষমতায় আসে তারপরে মনে করেছিলাম যে শেষ বয়সে অন্তত বাংলাদেশের জন্য কিছু একটা করে যাবে। যেহেতু তার বিরুদ্ধে শেখ হাসিনা ছিল, সে শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, নির্যাতিত, সে কারণে আমি মনে করেছিলাম যে অন্তত এই মানুষটা করবে। তো এবং যেটা সত্যি কথা যে ভারতের ব্যাপারে তার নেগেটিভ যতটুকু ছিল, পজিটিভ ছিল না। হ্যাঁ, নেগেটিভের ব্যাপারে অনেক কোশ্চেন আছে। আগের সরকারের চাইতে বেশি পরিমাণে ইলিশ পাঠানো, সে আদানির সেই চুক্তি রাখা, তারপরে ভারতের কাছ থেকে তেল, পেঁয়াজ টেয়াজ, এই হাবিজাবি চাল টাল যা যা আছে, আলু যা যা আছে, এগুলো সব কিছু কন্টিনিউ করা, তাদের ট্রানজিট কন্টিনিউ রাখা, তাদেরকে বন্দর ব্যবহার করতে দেওয়া, তারপরে গ্রামীণ যেটা ফোন যেটা, সেইখানেও ইউনূস সেই ইন্ডিয়ান লোকজনই রেখে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। ও একদম নোখ থেকে মাথা পর্যন্ত ওকে যারা যারা চেনে, এরকম বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, প্রচণ্ড স্বার্থপর একটা মানুষ। ওর সাথে স্কুলে পড়াশোনা করতো, এরকম একজনও বলেছে ভয়ঙ্কর স্বার্থপর একটা মানুষ। তো তারে আমি আমার মুখ দিয়ে বলেছিলাম যে 5 বছর হোক, 20 বছর হোক, আমার মনে হয় এই ভুলটা বাংলাদেশের বহু মানুষ করেছেন, আমিও করেছি। এটার জন্য আমি ক্ষমা চাই যে ও 5 বছর থাকুক, 20 বছর, যতদিন মনে চাই ইউনূস থাকুক, এই কথা বলেছিলাম। এটার জন্য আপনাদের কাছে মাপ চাই, মানুষ হিসাবে ভুল করেছি, ভুলটার জন্য মাপ চাই। এই বদমাইশ যতদিন ক্ষমতায় ছিল, যত দিন যাচ্ছিল, ডিসেম্বর মাসে ওরে শহর গোষ্ঠী শুদ্ধ পুরো এই ক্যাবিনেটে আপনার ধুলাই দিয়েছিলাম না, আপনাদের মনে আছে না? এই ধুলাই দেওয়ার কারণ কি জানেন? একদম শুরু থেকে দেখেন, সে বাংলাদেশের মানুষের সাথে একদম টোটালি একটা মানে শয়তানি করে গিয়েছে। বিডিআর কমিশন গঠন করলো,
কমিশন গঠন করে কমিশন রিপোর্ট দিয়েছে, সে কিছুই করে না। আলেমরা সব জেলে, একজন মানুষের সে ছাড়ায় নেই, বরং সে আলেমদেরকে রাখার জন্য আমেরিকার দূতাবাস দিয়ে সে চাপ দেওয়াইতো। আমেরিকান দূতাবাস বাংলাদেশের ব্যাপারে জানে না। আমেরিকান দূতাবাস এই যে জঙ্গি নাটক শেখ হাসিনা করেছে, তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেভাবেই দেখেছে। এখন তাদেরকে তো বলতে হবে যে এই যে দেখো আমাদের দেশের জঙ্গি নাটকগুলো এইভাবে শেখ হাসিনা সাজাইতো, এই নাটকগুলো আসলে তাদের আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, এই দেশে জঙ্গি টঙ্গি কিছু নাই, বলতে হবে তো। আমি সরাসরি যতজনের এই জামিনের ব্যাপারে আমার সম্পৃক্ততা ছিল, এই মানুষগুলোর ধরেন আমি প্রথমে অ্যাটর্নি জেনারেল, এর আগেও একটা প্রোগ্রামে বলেছি, সবচাইতে বেশি আলেমদেরকে ছাড়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আগের অর্থাৎ বর্তমান যিনি আইনমন্ত্রী আছেন সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি। এরপরে সমস্যা করতো ডিজিএফআই, তো ডিজিএফআইয়ের সাথেও পরে সেনাবাহিনীর একজনের মাধ্যমে হইল যে ডিজিএফআই আর তাদের এই জামিনগুলোতে বাধা দিবে না, দ্রুত কারা কর্তৃপক্ষের কাছে গেলেই সাথে সাথে করবে। কারা যিনি আইজি প্রিজন, তিনিও, তার সাথে আমি যতজনের ব্যাপারে কথা বলেছি, তিনি 5 মিনিট সময়ও নেয় নাই। ইলিয়াস ভাই আমি দেখছি, অনেক সময় টেক্সট চালাচালি হয়েছে, ইলিয়াস ওকে দেখছি, জাস্ট ফাইল পাঠাইতাম যে জামিন হয়েছে, 15 মিনিটের মধ্যে ছাড়িয়ে দিত। কিন্তু এদের ভেতরে 2-1 জনের সাথে কথা বলে ওনারা আমাকে একটা কথা বলতো যে ভাই দেখেন আপনি তো এদের জামিনের ব্যাপারে অনেক করেন, কিন্তু সমস্যাটা হলো আমরা একজনকে জামিন দিলেই, একজন বিচারকের সাথে পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছিল, বলছে ভাই আমরা জামিন দিলেই আমাদেরকে প্রেশার দেওয়া হয় আমেরিকান দূতাবাস থেকে, সেখান থেকে যেহেতু আপনারা এই জঙ্গিরে কেন ছিলেন। এখন আমেরিকান দূতাবাসে বুঝাবে কে? ইউনূসকে বুঝাইতে হবে। ইউনূসের তো সেই ক্ষমতা আছে, সে তার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয়তা সে 300-400 ইন্টারন্যাশনাল ফিগার, সাবেক প্রেসিডেন্টের দিয়া, তারপরে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, এগুলোতে নিউজ করাইতে পারে, বিজ্ঞপ্তি দেওয়াইতে পারে। ওনার এই ক্ষমতাটা নাই। উনি এই আমেরিকান এমবেসিকে বলতে পারতো না ডাইকাস যে দেখো 2-3টা ঘটনার দেখাই দিলেই তো হইতো, এই যে গাজীপুরে 7টা ছেলেরা মারলো, এই যে জাহাজ বাড়িতে, এরকম অনেক ঘটনা আছে, সবকটাই তো হাসিনার তৈরি করা। এটা তো বলতে পারতো যে ভাই এইখানে এই ঘটনাটা এই ছিল, শেখ হাসিনা এইভাবে এটারে বানিয়েছে, কিছু করে নাই। ওদের মানে বহুত ঠান্ডা হয়ে আছে। কেন আছে জানেন? ইউটিউব চ্যানেল, ফেসবুক সব এই ইউনূস, তারপরে এই যে ফয়েজ তোয়েব এগুলো মিলা ভুলে গেছে মনে করছেন? এগুলো ভুলে গিয়েছি। ফেসবুক পেজ একটা করছেন, 10টা দাঁড় করাইছি, এর মধ্যে 3টা মিলিয়নের উপরে আছে, হ্যাঁ, আরও 1/2 মিলিয়ন টিলিয়ন এরকম আসতেছে, এগুলো সব দাঁড় করাইলাম আস্তে আস্তে। ইউটিউব চ্যানেলই করছিলেন, ইউটিউব চ্যানেল তো দাঁড় করাইছি আল্লাহর রহমতে, আরেকটা 1 মিলিয়নের দাঁড় করাইছি, হ্যাঁ। সো এগুলো দাঁড় করাইছি এই তোদেরকে ধরার জন্য। তোরা এই দেশে যা করে গেছিস, এইটার এই দায় 100 বছর বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ 2000 মানুষ জীবন দিয়া এই দেশটা ঠিক করতে চেয়েছিল, বৈষম্য দূর করতে চেয়েছিল, তোদের কারণে সেটা হয় নাই। যত দিন গিয়েছে প্রতিটা ঘটনার সাথে যতই জড়াচ্ছিলাম, দেখছিলাম যে আমার সব জায়গাতে তারা সেই আওয়ামী লীগের এগুলোকেই টেনা পেঁচা, এরা বলে মব সৃষ্টি করে। কোনো জায়গা হয়েছে এরকম তাদেরকে মানে প্রেশার না দিলে কোনো ঘটনা হয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, তারপরে জজ বলেন, তারপরে আরও যেই সব জায়গাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সচিবালয়, প্রতিটা জায়গায় ওনাদের গিয়ে আন্দোলন করতে হয়, এরপর ওনারা সরায়। আবার ওনারা মব দোষ দেয়। মানুষ যেটা চায় সেটা করলে তো আপনাদেরকে মানুষ দাবি করার দরকার ছিল না, আপনারা করেন নাই, সেই জন্য মানুষের দাবি করতে হয়। এইভাবে চলেছে এবং যত দিন যাচ্ছিল দেখছিলাম যে না, এ তো কোনো কিছুই করে না। সে 1.5 বছরে তার নামে ট্রাভেল এজেন্সি পর্যন্ত নিয়েছে, তার পরিবারের লোকেদের নামে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু তিনি নিয়েছেন। খালি জুলাই সনদটা তিনি বাস্তবায়ন করতে পারেন। এখন সব দোষ বিএনপি। আর একটা বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির জুলাই সনদ করে তারপরে বলবে যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে, এটা বিএনপি করবে? নিজের গলায় কেউ কুড়াল মারে, এটা হয় কখনো? তারা করেনি। তুই করিস নাই কেন? তোরে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছিল, তো তুই চাইলে পরের দিন গণভোট করতে পারতি।
গণভোট কইরা তুই চুপ করে সরাইতে পারতি, তোরা চুপ করে সরাস নাই। এখন বিএনপি সরাবে কেন? তোরা তো এটা কন্টিনিউ করে গেছিস 1.5 বছর। তোদের চাইতে বরং আমরা তো বিএনপির নিয়ে অনেক সমালোচনা করি না, তোদের চাইতে বিএনপি অনেক বেশি করেছে। তোরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছিস, সেইটাও চাপে পড়ে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সেইটাও চাপে পড়ে। মাহমুদুর রহমান ভাই গেল, গিয়া চাপ দিল, চাপ দেওয়ার পরে তারপরে তুই আলটিমেটাম দেওয়ার পরে তোরা আগে করতে পারিস নাই? করে নাই। বিএনপি আইসা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা আইনে পরিণত করলো, তোরা করতে পারিস নাই? করিস নাই কেন? জুলাই সনদ তোরা করে যাস নাই, 1.5 বছর লাগে জুলাই সনদ বাস্তবায়ন করতে, তোরা করিস না? তোদেরকে না করছে কেউ? তোরা সংবিধানও করতে পারতি, তোরা সবই করতে পারতি, কিচ্ছু না। ওরা আইসা লুটপাট করা 3-4টা ছিল, কারোরে কিছু বলে না। আরে ভাই এত অভিযোগ, আমরা এত বলা বলি করি, এত জায়গা থেকে এত তথ্য প্রমাণ যায়, তারা সরায় না। একটা উপদেষ্টারে পরিষদ তারা সরাইল না। এত অভিযোগ এক একজনের বিরুদ্ধে, অভিযোগ প্রমাণিতও হয়, মাপও চায়। উপদেষ্টা নিজে মাপ চেয়েছে, হয়েছে না এরকম? নিজে মাপ চেয়েছে, আমার এটা ভুল হয়েছে, আমি এটা করা ঠিক হয়নি, তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। একদম ইউনুস বেছে 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 তারপরে তার এনজিওগ্রাম সরকারের মধ্যে নিজের লোকজনকে নিয়েছে, তোমরা বাবা সবাই মিলেমিশে খাও, আমিও লুটপাট করে খাও, তোমরা আমার কিছু বলো না, আমি তোমাদের কিছু বলবো না। এইভাবে দেশটা চলেছে। আজকে এই ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ গতকালকে একটা কথা বলেছেন, সে আমেরিকার সাথে চুক্তি হয়েছে, সে নাকি জানেই না। বিষয়টা এরকম হয়ে গেল, তৌহিদের বউ রাতে গ্রামে গিয়েছে, গ্রামে তো বাইরে বাথরুম থাকে না, রাতের বেলায় হাগু চেপেছে নাই মুতু চেপেছে, হাগু মুতু করতে বাইরে গিয়েছিল, বদনাটা লোডাটা নিয়ে, আমাদের গ্রামের ভাষায় লোডা বলে, তো লোডা নিয়ে গিয়েছিল, যাওয়ার পরে কেউ একজন প্রোডাকশন দিয়ে দিয়েছে বাথরুমের মধ্যে ধরে। এরপর আইসা দেখা যায় তৌহিদের বউয়ের পেটে বাচ্চা, তৌহিদ জানে না। বিষয়টা এরকম। তুই পররাষ্ট্র মন্ত্রী, তো পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা হইয়া তুই জানিস না এক দেশের সাথে হয়েছে। আরেকটা আছে জাউরা, আসিফ নজরুল, ও কয়দিন আগে একটা বলেছে না, সে কিছু জানে, সে বিচারকদের ব্যাপারে কিছু জানে, সে একজনের জামিনের ব্যাপারেও কিছুই জানে, তাকে নাকি তারা এখন কিছুই জানে না, তারা খালি নিজেদের নিচে দিয়ে খালি জিনিসপত্র ঢুকানোটা বুঝছে, এই ছাড়া কিছু জানে না। 4-5টা ছিল, এই যে রেজওয়ানা, এই আসিফ নজরুল, তৌহিদ, আর কয়েকটা মিলা ইউনুস মিনুস, এদের কয়টা বান্ধবী টান্ধবী মিলা দেশটারে লুটপাট করে দিয়ে গিয়েছে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল। এই যে সুযোগ এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত, এক শেখ মুজিব ছিল, শেখ মুজিবের মানুষ এই সুযোগটা দিয়েছিল, ওই জাউরামি করে দেওয়ার ধ্বংস করে দিয়ে গেছে, আর সেকেন্ডটা তোরা পাইছিল। এর মাঝখানে আর এত সুযোগ এত ক্ষমতা কোনো সরকারের হাতে আসে নাই, কোনো রাজনৈতিক দল কথাই বলতে পারে নাই, তারা করেনি। তোদের চাইতে 111 সরকার বহুত ভালো ছিল, কিচ্ছু করে দেওয়া যায় না। আজকে সে বলে সে চুক্তির ব্যাপারে কিছুই জানে না। আমেরিকার সাথে যে চুক্তি, আমি আমেরিকায় আসি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যদি আমেরিকার ইয়েতে যদি কোনো চুক্তি, আমি সেটার বিরুদ্ধে যাব, 100% যাব। কিন্তু তুই জানিস না কি চুক্তি হয়েছে, তুই জানিস না, এইটা কেমনে হইতে পারে? এই জাউরা হইল সবচাইতে বড় জাউরা। এই জাউরাটা সব কয়টা দূতাবাসে আওয়ামী লীগের লোকজনরা টিকায় রাখছে। এই জাউরা, এই যে মুশফিক ফজল আনসারি ছিল না মেক্সিকোর রাষ্ট্রদূত, মুশফিক ফজল আনসারি ভাই এই ইউএনএ একটা পোস্টিং হচ্ছিল ওনার, এটাতে এই তৌহিদ, এই পররাষ্ট্র উপদেষ্টা, সে এটা হইতে দেয় নাই, সে মুশফিক ভাইয়ের এটা হইতে দেয় নাই। এটা মুশফিকের মুতের সমান হয়েছিস তুই। মুশফিক এই দেশের জন্য এই গেল 15 বছর, তার পরিবার, তার বৃদ্ধ বাবা মা, তাদের উপরে যে টর্চার হয়েছে তুই জানিস এগুলি? তুই মুশফিকের পিছনে লাগিয়ে তারপরে তারে ক্ষতি করিস, আর আওয়ামী লীগের লোকজনের ভালো ভালো জায়গায় সব পোস্টিং দিয়ে তারপরে বসায় রাখছে। এটা করে গিয়েছে তৌহিদ। এ হইল নিখাদ এই ইন্ডিয়ান মাল, নিখাদ ইন্ডিয়ান মাল। এটা সে এখন বলে কি, ধরেন সে তারে বাদ দিয়া বাইপাস করে তারপরে ইউনুসি করছে। এক বক্তব্যের মধ্যে বলেছে, এইখানকার যে সাক্ষাৎকার, আওয়ামী লীগ 5 বছর পরে আসতে পারে, ওই সামনে নির্বাচনে অংশ নিতে পারে,
তুই আওয়ামী লীগের কিছু করে গেছিস, আওয়ামী লীগ ইয়েতে আসবে না, নির্বাচনে আসবে না, তুই করছিস কিছু? কিছু যদি করে থাকে তাহলে এখন বিএনপি করবে, জামাত করবে, তারা করবে, তুই কিছু করে গেছিস? তো আওয়ামী লীগের ব্যাপারে তুই আন্দাজে এখন এটা বলার কারণ কি? এরকম না তুই আওয়ামী লীগের ব্যাপারে বিশাল আকারের জিরো টলারেন্স দেখাই গেছিস, এখন যারা আসে তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আনতে চায়। বিষয়টা তো এরকম না। এই হচ্ছে এদের অবস্থা। তো এই কয়টা, এই যে কয়টা আছে এই ইউনূসের সরকারে যেগুলো ছিল, আজকে হামের টিকায় মানুষ মারা যায়, এরা বলে কিছুই জানে না। ইউনূস এই মাদারি চীনের প্রধান এই প্রেসিডেন্টকে আপনার চিঠি লিখিয়েছে কেন? কয়লা খনিতে চীনে মানুষ মারা গিয়েছে। তোর বাপের কিরে? চীনের কয়লা খনিতে মানুষ মারা গেছে, বাংলাদেশে হামে যে এই পর্যন্ত 1000 মানুষ বাচ্চা মারা গেছে, গায়ে লাগে না তোর? তুই তো সারা জীবন তোর বউ বাচ্চা পোলাপান সব নিয়ে থাকিস হলো দেশের বাইরে। তো সারা দুনিয়ায় তোর তুই যেই মানে বিলাসবহুল জীবনযাপন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা মাইরা ও যেই আমি চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে বড় হয়েছে, আমি নিজে দেখেছি আমার ছোটবেলায় মহিলারা সম্ভবত, আমার যতটুকু মনে আছে, রোববার সম্ভবত আমাদের গ্রামে আমরা ক্যারাম বোর্ড খেলতাম, এক বাড়ি শাহ আলম মোল্লা, ওনার বাড়িতেই এই টাকাগুলো তুলতো। মানে ওনার বাড়িতে এই প্রতি রোববারে সব গ্রামের মহিলারা ওইখানে আসতো, এই গ্রামীণ ব্যাংকের লোক যাইতো, একজন ম্যানেজার, সে যায় টাকা সব নিয়ে আসতো। কোনো পুরুষকে উনি দিত না, লোন দিত না, মহিলাদের আসতে হবে। পুরুষ ওই লোন শোধ করে কিন্তু পুরুষকে লোন দিবে না, মহিলাদেরকে, মানে মহিলাদেরকে ওনার বাইরে আনতে হবে, এটা হইলো গিয়ে ওনার মূল টার্গেট ছিল। এরপরে এটার নাম নাকি মহিলাদের ক্ষমতায়ন, এটার নাম মহিলাদের ক্ষমতায়ন। তো ক্ষমতায়ন করবি, লোন নিয়ে যদি না নিতে পারে তোরে মাফ করবি না একটু? গরু ছাগল ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যেত। এই হইল গিয়ে ওনার। এগুলো ভাই থুতু উপরে ছিটাইলে নিজের গায়ে লাগে। বিশ্বাস করেন, মনে করেছিলাম যে শালায় বোধহয় মানুষ হয়েছে, শেষ বয়সে আইসা বোধহয় তারপরে একটু হবে, ঠিক হবে। ঠিক হয় নাই। ওর এই দেশের প্রতি জীবনে কোনোদিন কোনো কিছু করেন। আপনি শেখ হাসিনার আমল বাদ দেন, ইউনূস তো বিশাল প্রভাবশালী, আন্তর্জাতিকভাবে সে বিশাল, তার পরিচিতি ব্যাপক। সে চাইলে বাংলাদেশের জন্য কিছু করতে পারতো না? এই বাংলাদেশে আজ পর্যন্ত সে কোনো দেশ থেকে কোনো একটা অনুদান, কোনো বড় একটা ব্রিজ, কোনো কিচ্ছু করেছে এখন পর্যন্ত? জীবনও করে নাই। এদের সবার বিচার হওয়া দরকার। এই যে হামের টিকার গাফলতির কারণে যেই মানুষ, বাচ্চাগুলো মারা গেল, একটা সন্তান পৃথিবীতে যেন কোনো বাবা মাকে যেন তার সন্তানের লাশ যেন ঘাড়ে না দেয়। মানে আল্লাহ আমাকে তো সন্তান দিয়েছে, যে সন্তানের জন্য কতটুকু খারাপ লাগে পৃথিবীর, আমি নিজেও ভীষণ খারাপ একজন মানে স্বামী হইতে পারি, ভীষণ খারাপ একজন মানুষ হইতে পারি, ভীষণ খারাপ সন্তান হইতে পারি, কিন্তু পৃথিবীর কোনো বাবা খারাপ বাবা হইতে পারে না। পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য তার বাবা মা মানে শ্রেষ্ঠ বাবা মানুষ, তাদের জন্য সর্বোচ্চ, তাদের যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চ চেষ্টা করার। সেই মানুষগুলোর কোলে যখন এই ছোট ছোট বাচ্চাগুলো এই কান্নাগুলি দেখিস না তুই? বিএনপিকে বলবো, ভাই দেখেন, এটার বিচার করেন, এটার তদন্ত করেন, কার গাফলতির কারণে এতগুলো মানুষ প্রতিদিন, আমি একটা অবাক হয়ে দেখছি, প্রতিটা দিন 5 জন 7 জন 10 জন 15 জন মারা যাচ্ছে। এটা কোনো আলাপ নাই। কিসের বলে ওই কি বলে রাগ করলা, এটা নিয়ে নাচানাচি করে। আরে বেটা, এটা বিশাল ব্যাপার। মানে প্রায় 1000 মানুষ বাচ্চা মারা গেল, কোনো আলাপ নাই। এটার জন্য এরা দায়ী, এই ইউনূসের সরকার দায়ী। এদের বিচার হওয়া উচিত। তোদের জন্য এখন হাসিনা বলার সুযোগ পায় যে সে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবে। তোরা এটারে এত ইজি করে দিয়ে গেছিস পরিস্থিতিটারে। বাংলাদেশের মানুষ হাসিনারে কেমনে খেদাইছে এটা বাংলাদেশের মানুষ জানে। সামনে ওরকম পরিস্থিতি হইলে হাসিনারে কই দেশে যাইতে? হাসিনারে না, আওয়ামী লীগের সিনিয়র নেতাগুলিরই যাইতে বল দেখি। বাংলাদেশের মানুষ জানে সেটারে কেমনে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। সো সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তোদের মতো চোর বাটপার স্যাচ্চোর এগুলোর চিন্তা করা লাগবে না যে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না, কি করবে। তোদের মতো চোর বাটপার দরকার নাই। বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো, ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, তাহলে এদের সবাই আদর আপ্যায়ন করবেন আপনারা।
হাতে পায়ে যা থাকে এগুলো আদর আপ্যায়ন করবেন। এরা মীর জাফর, এই দেশের শত্রু। এরা বাংলাদেশকে 100 বছর সামনে নিয়ে যাওয়া যেত, ওরা 100 বছর পেছনে দিয়ে গেছে। এটার শাস্তি মৃত্যুর পরে পাইতে হবে, মৃত্যুর আগেও পৃথিবীতে ওদেরকে পাইতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ওদের এই প্রাপ্য ওদেরকে বুঝাই দেবেন। আল্লাহ হাফেজ। কোনো দেশের সঙ্গে এমন একটা চুক্তি হলো যেটা ইন্ডিয়ার স্বার্থের সঙ্গে যায় না, তখন তারা এই বর্ডারে তারা গুলি ছুড়ে আমার 2টা লাশ ফেলে মেসেজ দেওয়ার চেষ্টা করে যে তোমরা আমাদের কথা না মতো চললে আমরা এই মেসেজটা দিলাম। আমার 20 কোটি মানুষের জন্য আমি তো এক্সপ্যান্ড করব, নট বাই বুলেট। বাংলাদেশকে তারা ব্যবহার করেছে আওয়ামী লীগের ভাষায় স্ত্রীর মতো। আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীরা বলতেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর। আপনি যখন গিয়ে আপনি সীমান্ত গিয়ে আপনি ইরানের বর্ডারে গিয়ে আক্রমণ করবেন, তখন আপনার এই আধুনিক রাষ্ট্রের কথা মনে পড়ে না? রাজনীতি দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে যুদ্ধ করে এটাকে বন্ধ করবার মতো পরিস্থিতিতে বাংলাদেশ নাই, এটা রিয়ালিটি। আপনি যখনই আধিপত্যবাদ স্বীকার করে নেবেন তখন আপনি ইনফিরিয়র হয়ে গেলেন। ভারতীয় কাঁটাতারের বেড়া কি কি প্রভাব আমাদের উপর পড়তে পারে, উপকার কি অপকার কি? একদম এক কথায় বলি যে এতক্ষণ ধরে জামান ভাই যে কথাগুলো বলছিলেন সেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা চিন্তা। এই চিন্তা করার স্বাধীনতা যে কারো আছে, তিনি তার মতো চিন্তা করেছেন। তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হওয়ার আগে তখনও কিন্তু এরকম এক এক গোষ্ঠীর অধিকারে এক একটা এরিয়া ছিল, এবং ওই গোষ্ঠীর তাদের শক্তি সামর্থ্য অনুসারে তারা কতখানি এরিয়া দখল করবে সেটা ঠিক হতো। তাতে করে এক এক গোষ্ঠী এক এক এরিয়াতে জনবসতি গড়ে উঠতো এবং এক এক এরিয়া তার দখলে থাকতো। সেটাও কিন্তু এক ধরনের মানে তার এরিয়ার ছিল যে এই এরিয়াটা আমার এই জনগোষ্ঠীর। এবং এক এক রাষ্ট্র, ভারত উপমহাদেশে যে বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা যে জায়গা এক্সপ্যান্ড করেছে, দখল করেছে, ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রবিজ্ঞানীরা এই যে ভৌগোলিক সীমারেখার কনসেপ্টটা এনেছেন, এবং এটা পৃথিবীর সব দেশ মেনে নিয়েছে। যারা এখন তারপরও আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, যেমন ইয়েতে আপনার গাজায় ইসরায়েল ওইদিকে দখল করতে চায়, আমেরিকা এই দেশে ওই দেশে এক্সপ্যান্ড করতে চায়, এটা আইন যদি মানতো এটা পারতো না। সুতরাং রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রবিজ্ঞানীদের যে কনসেপ্ট এটা চলছে, যতদিন পর্যন্ত আন্তর্জাতিকভাবে এই কনসেপ্টটা বিলোপ না হবে ততদিন পর্যন্ত এটা মেনে নিয়েই আমাদের চিন্তা করতে হবে যে তাহলে আমরা এটা এই যে সীমান্ত যেহেতু থাকবে, আমার টেরিটরি আছে, আমার মানচিত্রে আমার একটা এরিয়া আছে যে বাংলাদেশ মানে এটুকু, ভারত মানে এটুকু, পাকিস্তান মানে এটুকু, এটা যতদিন আছে ততদিন পর্যন্ত আমাকে ওই যে আমার আর তার সীমান্ত, ওইখানে কি কি অনিয়ম হচ্ছে, কি কি অবৈধ হচ্ছে, কি কি বেআইনি হচ্ছে, সেটা কিভাবে রোধ করবে এবং কেন হচ্ছে, সেটা হচ্ছে ম্যাটার অফ ডিসকাশন। এখন আপনি যেটা বলছেন কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়া কেউ তার নিজ দেশের জনগণের এবং তার দেশের সুরক্ষার জন্য যদি কেউ প্রাচীর তোলে, এর আগেও তো বহু দেশ প্রাচীর তুলেছে, মানে ওয়াল তুলেছে, তো ওয়াল দিতে অনেক টাকা খরচ, সে ওয়াল না দিয়ে কেউ কাঁটাতার দিতে চায়, কাঁটা ছাড়া তার দেখ, তাদের এটা আমার হেডেকের বিষয় না। আমার বিষয় হচ্ছে সে যেখানে আইনসম্মতভাবে যেখানে সে দিতে পারে না সেখানে ঢুকে দিচ্ছে। দ্বিতীয় হলো গিয়ে এই যে সীমান্তে হত্যাকাণ্ড, সীমান্ত হত্যাকাণ্ডটা ঘটছে কেন? এইখানে একটা ট্রেড ইমব্যালেন্স, পাশাপাশি দুইটা দেশের মধ্যে যদি দামের পার্থক্য থাকে কোনো পণ্যের এবং চাহিদার ভারসাম্য না থাকে, চোরাচালান হবেই, পৃথিবীর সব দেশে হয়। সেখানে ভারতের মধ্যে বাংলাদেশের চোরাচালান, বাংলাদেশ থেকে কিছু দেশ ভারতে যায়, ভারত থেকে কিছু জিনিস, ভারত থেকে কিছু জিনিস আসে। এই চোরাচালানের যুক্ত উভয় পক্ষ। বাংলাদেশের সঙ্গে ভারতের ধরেন ট্রেড আনুষ্ঠানিক বা ট্রেড হচ্ছে ধরেন 11-12 বিলিয়ন ডলার, সেইটা অনানুষ্ঠানিক ট্রেড যেটাকে আপনার এই চালান বলি আমরা, সেটা তার থেকে সামান্য কম, খুব বেশি ব্যবধান। সেখানে ভারতই পজিটিভ সাইডে থাকে, আমরা দেই কম নেই। সেই ক্ষেত্রে ট্রেডের থেকে, ট্রেড যেরকম আনুষ্ঠানিক ট্রেড, সেইখানেও যেরকম ভারসাম্য প্রায় 7 বিলিয়নের উপরে, যে ভারত আমাদের থেকে আমাদের দেয় বেশি, অর্থাৎ আমরা রপ্তানি করি আর আমাদেরটা নেয় কম। এইরকম সব জায়গায় ভারতের, এমনকি চোরাচালান যে হয়
সেখানেও কিন্তু ভারত থেকে বেশি আসে। তাহলে চোরাচালানে তো একটা গ্রহীতার দাতা থাকে, ক্রেতা এবং বিক্রেতা থাকে চোরাচালানেও। সেই ক্ষেত্রে ভারতের যারা দেয় আমাদের, তারা হত্যাকাণ্ডের শিকার হয় না, আমাদের যারা আনে তারা হত্যাকাণ্ডের শিকার হয়। এবং ওইখানে বেশিরভাগ গবেষণায় কিন্তু যারা এটা নিয়ে গবেষণা করে আসছে যে খুনোখুনিটা হয় কয়েকটা কারণে। একটা হচ্ছে গিয়ে ওইখানে যারা এই যে বিএসএফ বা যারা এটা ডিল করে, যারা ওদের সঙ্গে লেনদেনের সমস্যা হইলে তাদেরকে গুলি করে মারে, এইটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে তাদের আগ্রাসী মনোভাবকে তারা প্রকাশ করবার জন্য, আধিপত্যবাদকে প্রকাশ করবার জন্য তারা গুলি দিয়ে মেসেজ দেয় যে এই তোমরা আমাদের কথা শুনছো না, এই একটা মেসেজ দিলাম। সেই মেসেজটা কি, যখন ধরেন বাংলাদেশ চায়নার দিকে একটু টাই আপ বেশি হচ্ছে, চায়নার মুখী হয়ে যাচ্ছে, তিস্তা ব্যারেজ নিয়ে চায়নার সহযোগিতা নেওয়ার একটা আলোচনা উঠলো, আমার পদ্মা ব্যারেজ হওয়ার জন্য চায়নার সহযোগিতা নেওয়ার আলোচনা উঠলো, অথবা অন্য কোনো দেশের সঙ্গে এমন একটা চুক্তি হলো যেটা ইন্ডিয়ার স্বার্থের সঙ্গে যায় না, তখন তারা এই বর্ডারে তারা গুলি ছুঁড়ে আমার দুইটা লাশ ফেলে মেসেজ দেওয়ার চেষ্টা করে যে তোমরা আমাদের কথা না মতো চললে আমরা এই মেসেজটা দিলাম। এইটা হচ্ছে বর্ডার কিলিং এর প্রধানত কারণ। তারা আমার ভূমির মধ্যে ঢুকে আমার কৃষকের ফসল নিয়ে যায়, গরু নিয়ে যায়, সব নিয়ে যায়। এখন এইটাকে বাংলাদেশ ডিল করতে ব্যর্থ হয়েছে 55 বছর ধরে প্রতিটা সরকার। সেটা হলো ইটস এ ম্যাটার অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। রাজনীতি দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে, যুদ্ধ করে এটাকে বন্ধ করবার মতো পরিস্থিতিতে বাংলাদেশ নাই, এটা রিয়ালিটি। বক্তব্য অনেক দেওয়া যাবে, নেপাল ইন্ডিয়ার সঙ্গে অনেক কিছুতে চেস করে, শ্রীলঙ্কা ইন্ডিয়ার আগের যে তাদের কথা মানছে না, এই ভুটানের মতো দেশ আগের মতো তোয়াজ করছে না যে আমার বাজেটটা তুমি করে দাও। পার্শ্ববর্তী সব দেশের সঙ্গে বৈরিতা ইন্ডিয়ার শুরু হয়ে গেছে, ছোট দেশগুলোরও, পাকিস্তানের সঙ্গে ছিলই, চায়নার সঙ্গে ছিল। বাংলাদেশকে তারা ব্যবহার করেছে আওয়ামী লীগের ভাষায় স্ত্রীর মতো। আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীরা বলতেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর। বর্ডার কিলিং এর পরে আপনার ইন্ডিয়ার আগে বাংলাদেশের মন্ত্রীরা, ওই আওয়ামী লীগের মন্ত্রীরা তাদেরকে ডিফেন্ড করতো যে চোরাচালান করলে মারবে না তারা, চোরাচালান তো ওই দেশের ওরাও করে, ওদের একজন মরে না কেন। এখন এইরকম ট্রেড ইমব্যালেন্স কালচারালি, আমার টেলিভিশন ওইখানে দেখা যাবে না, ওদের সব আমাদের এখানে দেখতে হবে। আমার শিশু সন্তানরা টেলিভিশন দেখে দেখে হিন্দি কালচার শিখবে, আমার গৃহবধূরা ওদের সিরিয়াল দেখে কুটনামি শিখবে। আমরা সেই অপকালচারটাকে গ্রহণ করছি, আর ও আমার ভালো টেলিভিশনটাকে ওর ওইখানে দেখতে দিবে না, কারণ আমার পণ্যের বিজ্ঞাপন আমার টিভিতে গেলে ওর এই 7 সিস্টার্স বা আশেপাশের দেশে, পশ্চিমবঙ্গে আমার পণ্যের চাহিদা বাড়বে।